নমস্কার। আজ ফের কিছু বাজে কথা বলার ইচ্ছে জাগছে। বাজে কথার প্রবণতা মাথার মধ্যে চাড়া দিচ্ছে। আমরা প্রত্যেকেই আমাদের যে ব্যক্তিগত জীবন, আমাদের যে ব্যক্তিগত যাপন, আমাদের যে ব্যক্তিগত সংগ্রাম, তার মধ্যে আমরা দেখেছি যে বেশ কিছু ঘটনাবলী যা কাঙ্ক্ষিত হতে পারে, অনাকাঙ্ক্ষিত হতে পারে। অনাকাঙ্ক্ষিতের সংখ্যাই বোধহয় বেশি। বেশ কিছু ঘটনা যা প্রিয় হয়ে উঠতে পারে, অপ্রিয়ও হয়ে উঠতে পারে। সম্ভবত অপ্রিয় হয়ে ওঠার সংখ্যা বেশি। এগুলো আমাদের সেই জীবনের মধ্যে ঘটতে থাকে আমরা যে জীবনকে অতিক্রম করি পায়ে পায়ে, অথবা যে জীবন আমাদের উপর দিয়ে, আমাদের মধ্য দিয়ে প্রবাহিত হয় জলের ধারার মতো। এই রকমই অনেক রকমের প্রশ্ন আমাদের মধ্যে এসে মাথাচাড়া দেয়। সেই সব প্রশ্নগুলোর, যদিও জানি আমরা যে প্রশ্নগুলির কোনো নির্দিষ্ট একটি বা সন্তোষজনক উত্তর পাওয়া যাবে না। অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা সেই প্রশ্নগুলোকে আমাদের চিন্তন জগতের মধ্যে ফেলি, আমার ব্যক্তিগত নিজস্ব যে চিন্তন জগৎ তার মধ্যে ফেলে রাসায়নিক বিক্রিয়ার মতো বিভিন্ন রকমের যে উপজাত সামগ্রী সেখান থেকে বেরিয়ে আসে, তার মধ্য থেকে প্রশ্নটির কাছে যে উত্তর আমরা প্রত্যাশা করেছিলাম সেগুলোকে বেছে বেছে নিজের সংগ্রহে রাখি, বাকিগুলোকে ফেলে দিই। এমনটা করার পরেও অনেক সময় আমাদের আত্মতৃপ্তি হয় না, আমাদের আত্মবিশ্বাসের ঘাটতি হয় যে উত্তরগুলোকে আমি বেছে নিলাম আমার পছন্দ মতো, সেগুলো কি আদপেই সত্য? এই প্রশ্নটি নিয়ে এবার আমরা করি কি, আমাদের পরিচিত এবং অপরিচিত বহু মানুষের কাছে গিয়ে হাজির হই এবং তাদের মনের মধ্যে যে কাচের বয়ামটি রাখা আছে সেখানে আমরা এই প্রশ্নগুলোকে ফেলে দিয়ে অপেক্ষা করতে থাকি। কাচের বয়াম শুধু তো ফাঁকা নেই, তার মধ্যে কিছু রাসায়নিক সামগ্রী আছে। প্রেম আছে, বিদ্বেষ আছে, অনুরাগ আছে, আকাঙ্ক্ষা আছে, লোভ আছে, জিঘাংসা আছে, চৌর্য বৃত্তি আছে, ঈর্ষা আছে, ইত্যাদি 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 অনেক কিছু জিনিস ওই কাচের বয়ামটির মধ্যে রাখা থাকে। তার মধ্যে আমরা টুক করে ওই প্রশ্নটি ফেলে দিলাম। সেখানেও এই একইভাবে রাসায়নিক বিক্রিয়ার ফলে বেশ কিছু উপজাত সামগ্রী ওখানে উৎপন্ন হয়।
তখন সেই ব্যক্তি যার মনের মধ্যে আমি প্রশ্নটি ফেলেছিলাম, সেই ব্যক্তি আবার এই প্রশ্নটির কাছ থেকে যে যে উত্তর প্রত্যাশা করে বা পেতে চায়, সেগুলোকে সে বেছে বেছে আমার কাছে রাখে। এখন সে যে এই যে উত্তরগুলো বেছে বেছে আমার কাছে রাখলো, আর যেগুলো সে রাখলো না, যেগুলো সে ফেলে দিল, সে উত্তরগুলোর কোনো হদিশ আমি পেলাম না, জানতে পারলাম না। আর তার পছন্দ মতো যে উত্তরগুলো সে আমার কাছে রাখলো, আমি তখন মিলিয়ে দেখতে বসলাম যে আমার পছন্দ মতো রাখা উত্তরগুলোর সঙ্গে এর পছন্দ মতো রাখা উত্তরগুলোর কতটা মিল আছে এবং কতটা অমিল আছে। তখন আমি আর একবার, দ্বিতীয়বার আমার ওই পছন্দ মাফিক উত্তরগুলির সঙ্গে এই দ্বিতীয় ব্যক্তির পছন্দ মাফিক দেওয়া উত্তরগুলির মধ্যে কয়েকটিকে আমি বেছে নিয়ে আমার পছন্দ মাফিক উত্তরের সংখ্যা বাড়িয়ে নিলাম এবং দ্বিতীয় ব্যক্তির দেওয়া বাকি উত্তরগুলোকে আমি ফেলে দিলাম। এইভাবে ক্রমান্বয়ে ব্যাপারটা চলতে থাকে। কিন্তু কোনো এক সময় যে আমরা বুঝতে পারি যে যে প্রশ্নটি আমাকে বিদ্ধ করতে চেয়েছিল, সেই প্রশ্নটি আমাকে সিদ্ধ হয়ে উঠতে ততটা সাহায্য করেনি যতটা আমি চেয়েছি। এবং এইরকমভাবে যদি আমরা দ্বিতীয় ব্যক্তিকে ছেড়ে দিয়ে তৃতীয় ব্যক্তি, চতুর্থ ব্যক্তি, পঞ্চম ব্যক্তি, শয়ে শয়ে ব্যক্তির কাছে পৌঁছাই, হাজারে হাজারে ব্যক্তির কাছে পৌঁছাই, তাহলে ওই রকম শয়ে শয়ে, হাজারে হাজারে, লক্ষ লক্ষ উত্তর আমাদের কাছে আসবে। সেই সব উত্তরগুলোর মধ্যে অনেকগুলো উত্তর আমাদের বা আমার দ্বিতীয় বন্ধুর দেওয়া উত্তরের সঙ্গে সমগোত্রীয় হতে পারে, একই রকম হতে পারে। আবার অনেকগুলো উত্তর ভিন্নতর হতে পারে। সেই ভিন্নতর উত্তরগুলোর মধ্যে আবার দু একটি উত্তর আমাদের প্রিয় লাগতে পারে, ভালো লাগতে পারে, আমি বেছে তুলে নিতে পারি। আর অধিকাংশই আমার কাছে আবর্জনা মনে হতে পারে এবং আমি তাকে প্রত্যাখ্যান করি, ফেলে দিই। এইভাবে আমার জীবনে আমি সেই প্রশ্নটির দ্বারা, যে প্রশ্নটির দ্বারা আমি বিদ্ধ হয়েছিলাম, সেই প্রশ্নটির দ্বারা প্রাপ্ত আমার মনোমতো বেছে নেওয়া উত্তরগুলির দ্বারা আমি পুষ্ট হতে থাকি। এবং যত আমি পুষ্ট হতে থাকি, তত আমি নিজে ভেতরে ভেতরে নিরেট হতে থাকি, আমি সলিড হতে থাকি, আমি সংকীর্ণ হতে থাকি, আমি ছোট হতে থাকি, আমি জমাট বাঁধতে থাকি। এর ফলে কি হয়, যে উত্তরগুলো আমি বেছে নিয়েছিলাম, সেই উত্তরগুলো আমাকে কিন্তু সজীব রাখতে পারলো না, আমাকে বৃহৎ রাখতে পারলো না, আমাকে বিস্তৃত হতে সাহায্য করলো না। কারণ ওই যে বেছে নেওয়া উত্তরগুলি, যে উত্তরগুলি আমাকে বৈদগ্ধ্য দান করেছে, যে উত্তরগুলি আমাকে তৃপ্ত করেছে, যে উত্তরগুলি আমাকে আমি রূপে চিহ্নিত করেছে, সেই উত্তরগুলির দ্বারা আমি এক চরম অহংকারে অহংকৃত হই এবং পরবর্তীকালে ওই একই প্রশ্নের দ্বারা অন্যান্য কোনো ব্যক্তির মুখোমুখি আমরা যখন হই, তখন তাদের কাছ থেকে পাওয়া উত্তরগুলির সঙ্গে আমার সংগৃহীত অহংকৃত উত্তরগুলির একটা সংঘাত অনিবার্য হয়ে ওঠে।
তখন আমি কিছুতেই পৃথিবীর আর কোনো ঘটনাকে সত্য বলে স্বীকার করতে চাই না। এভাবেই কুরুক্ষেত্রর যুদ্ধ থেকে যাবতীয় যুদ্ধ পৃথিবীতে সংঘটিত হয়েছে, সংগঠিত হয়ে চলেছে। গতকাল আমরা একটি আলোচনা সভায় উপস্থিত ছিলাম। সেখানে মাননীয়া কাকলি রায় এবং কুন্তল রায়, দুই আয়োজক এবং তার সঙ্গী সাথীরা সকলে মিলে একটি বিতর্ক সভার আয়োজন করেছিলেন। বিতর্ক সভাটির নাম ছিল সম্ভবত, আমি হুবহু সব কথা মনে রাখতে পারি না, সম্ভবত যে কবির কবিতাকে আবৃত্তিকাররা প্রতিষ্ঠিত করেন, জনমানসে প্রতিষ্ঠিত করেন, এরকম একটা বিষয় করেন। বিষয়টা হতে পারতো এরকম যে কবির কবিতাকে জনমানসে প্রতিষ্ঠিত করতে আবৃত্তিকারদের ভূমিকা কি বা কতটুকু। বিষয়টা হতে পারত জিজ্ঞাসামূলক, কবির কবিতাকে জনমানসে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আবৃত্তিকারদের কি কোনো ভূমিকা আছে? থাকলে কেমন, কতটা? প্রশ্নটা এমন হতে পারত যে কবির কবিতাগুলি আবৃত্তিকারকে আবৃত্তিকার হয়ে উঠতে কতটা সাহায্য করে বা কতটা সীমায়িত করে। এরকম নানাবিধ বিষয় হতে পারত, কিন্তু আয়োজকদের ধারণা হয়েছিল যে বাচিক শিল্পীরা, এখন এই শব্দটি চালু রয়েছে, আসলে আবৃত্তিকাররা বা আবৃত্তি শিল্পীরা কবির কবিতাকে মানুষের কাছে পৌঁছে দেন, কবিকে এবং সেই কবিতাটিকে বৃহত্তর জনমানসে প্রতিষ্ঠা করেন, নচেত কবির কবিতাগুলি খাতাবন্দি থেকে যাবে। এই ছিল তাদের আলোচনার বিষয়। স্বভাবতই কবিরা আবৃত্তিকারদের এই দাবি সম্পূর্ণটা স্বীকার করেননি বা অধিকাংশটাই স্বীকার করেননি। আর আবৃত্তিকাররা, আবৃত্তি শিল্পীরাও চেষ্টা করেছিলেন তাদের নিজেদের শ্রেষ্ঠত্ব এবং তাদের নিজেদের অনন্যতম হতে চাওয়ার যে প্রয়াস, যে স্বপ্ন, তাকে প্রতিষ্ঠা করতে। উভয় দলই তাদের নিজেদের বক্তব্য রাখেন, কিন্তু শেষ পর্যন্ত কোনো মীমাংসায় আসা যায় না। এখন এই ক্ষেত্রে মনে রাখতে হবে, পৃথিবীতে এমন কোনো প্রশ্নের এখনো জন্ম হয়নি মানব মনে যে প্রশ্নটির এক বা একাধিক প্রশ্নের দ্বারা, এক বা একাধিক উত্তরের দ্বারা সম্পূর্ণরূপে নিরসন হয়েছে। কারণ প্রশ্নটি হচ্ছে তীরের মতো,
তাকে নিক্ষেপ করা হয়েছে, এবং যে গতিতে আমি প্রশ্নটিকে নিক্ষেপ করেছি, প্রশ্নটি সেই গতিকে বজায় রেখে অনন্তকাল ধরে মানব সমাজের ভেতর দিয়ে মানুষের মেধাকে বিদ্ধ করতে করতে অগ্রসর হতে থাকবে আগামী দশক এবং শতকগুলির দিকে। এবং সেই সব আগামী দশক এবং আগামী শতকে ওই প্রশ্নটির দ্বারা পাওয়া উত্তরগুলি সেই সময়ের মানুষের জীবনের অভিজ্ঞতার উপর নির্ভরশীল হওয়ার কারণে তাদের আরো ভিন্ন ভিন্ন অসংখ্য উত্তর আমাদের কাছে এসে জমা হবে। কিন্তু কোনো উত্তরই আমাদেরকে পরিতৃপ্ত করতে পারবে না। এটাই হলো যুদ্ধের প্রকৃত পরিচয়, প্রকৃত প্রাপ্তি। সেজন্য দেখা যায় যে যুদ্ধ যখন হয় তখন উভয় পক্ষই বা যুদ্ধে লিপ্ত একাধিক পক্ষই ক্ষতিগ্রস্ত হন, লাভবান হন এমনটা খুবই কম। লাভবান হন যুদ্ধক্ষেত্রের দূরবর্তী স্থানে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ। ধরুন আগেকার দিনে যেমন যুদ্ধ হতো, পলাশির মাঠে দুই দল যুদ্ধ করতে শুরু করলো এবং পলাশির মাঠের প্রান্তব্যাপী দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ সেই যুদ্ধ দেখছে। এরকম যদি কল্পনা করেন, আজকাল তো এরকম যুদ্ধ হয় না। আমরা এখন মানুষ জগতে দূরবর্তী ক্ষেত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা রাশিয়া ইউক্রেন, ইসরায়েল প্যালেস্টাইন এইসব যুদ্ধগুলো দেখতে থাকি। তেমনি আমাদের বিভিন্ন মানুষের মধ্যে যে অহং জাতীয় যে যুদ্ধ, সেগুলোকেও আমরা দূরবর্তী জায়গা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকি। দেখে আমাদের কিছুটা প্রাপ্তি হয়, কিন্তু যারা যুদ্ধ করলেন তাদের কারোরই কোনো প্রাপ্তি হলো না। আমাদের কিছুটা প্রাপ্তি হলো যে এই প্রশ্নটি কাকে কিভাবে বিদ্ধ করলো, প্রশ্নটির দ্বারা যে উত্তরগুলি পাওয়া গেল সেই উত্তরগুলি কাকে কতটা ঋদ্ধ করলো বা কাকে কতটা রিক্ত করলো, এগুলো আমরা জানতে পারি। কিন্তু মনে রাখতে হবে, ইতিহাস বলছে যে আমরা ওই যে উত্তরগুলি আমরা যুদ্ধক্ষেত্রের দূরতম স্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ পর্যবেক্ষণ করতে করতে তার উত্তরগুলি সংগ্রহ করলাম এবং আমাদের অভিজ্ঞতার মধ্যে সঞ্চিত করলাম। ঘটনাকালে গেলে যখন আমি একদিন যুদ্ধে অবতীর্ণ হব, যা অনিবার্য, যুদ্ধ ব্যতীত জীবন নেই, তাই আমি যখন আবার কোনো একদিন কোনো যুদ্ধে অবতীর্ণ হব কোনো একজনের সঙ্গে, যে আমি ওই যুদ্ধক্ষেত্র দূর প্রান্তে দাঁড়িয়ে অভিজ্ঞতা সঞ্চয় করেছিলাম এবং যে ওই দ্বিতীয় ব্যক্তি তিনিও ওই যুদ্ধক্ষেত্রের দূরতম প্রান্তে দাঁড়িয়ে অভিজ্ঞতা অর্জন করেছিলেন, এই আমরা দুজনেই কিন্তু আমাদের সেই অর্জিত অভিজ্ঞতাগুলিকে যুদ্ধক্ষেত্রে প্রয়োগ করতে পারবো না, পারি না। কারণ আমাদের ভেতরে একটা প্রতিহত করার বাসনা, অন্যের যাবতীয় বক্তব্যকে, অন্যের যাবতীয় অভিজ্ঞতাকে, অন্যের যাবতীয় দৃষ্টিভঙ্গিকে
অন্যের যাবতীয় স্বপ্নকে প্রতিহত করতে চায়, নস্যাৎ করতে চায়, অর্থহীন বলে প্রতিপন্ন করতে চায়। এবং ঠিক একই কারণে আমরাও আবার যুদ্ধক্ষেত্রে উভয় পক্ষই সর্বশান্ত হই, আমরা যুদ্ধে জয়ী হতে পারি না। এবং সময় সে কি করে না, সে তো জাদুকর। সে তার পরবর্তী, আমাদের এই দুই ব্যক্তির যুদ্ধ শেষ হয়ে যাবার পর অন্য কোনো দুই ব্যক্তিকে আবার যুদ্ধক্ষেত্রে নামিয়ে দেয় এবং তাড়িয়ে তাড়িয়ে সেই যুদ্ধ উপভোগ করতে থাকে। তো কালকের যে বিষয়টি ছিল, আবৃত্তি শিল্পীরা, আবৃত্তিকাররা কবিতাকে জনমানসে প্রতিষ্ঠা করতে পারেন কিনা। আমি এই বিষয়টার মধ্যে খুব একটা ঢুকবার অবকাশ পাইনি বা প্রয়োজন বোধ করিনি। কারণ মা তার গর্ভে সন্তান ধারণে এবং সন্তান প্রসবেই তৃপ্ত। তিনি যে সন্তানটি প্রসব করলেন, সেই সন্তানটি আগামী ভবিষ্যতে সুপুত্র হবে বা কুপুত্র হবে, পুত্র অর্থে শুধু পুত্র বলছি না, পুত্র কন্যা উভয়ই, সন্তান সুসন্তান হবে না কুসন্তান হবে, প্রসবকারিণী মা সদ্যজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে এসব ভাবার অবকাশ পান না। কারণ আনন্দ, সৃষ্টির আনন্দ তখন তাকে আপ্লুত করে রাখে। পরবর্তীকালে ওই সদ্যজাত শিশুটির চারধারে আবৃত্তি শিল্পী রূপী, আবৃত্তিকার রূপী বিভিন্ন অভিভাবক এবং শিক্ষকদের দ্বারা ওই সন্তানটি সুসন্তান বা কুসন্তানে রূপান্তরিত হয়। কিন্তু সে কারণে সেই অভিজ্ঞতা অর্জন করে পরবর্তীকালের মায়েরা তাদের সন্তান ধারণ করা থেকে এবং সন্তান প্রসব করা থেকে নিবৃত্ত হন না। আর একটা ব্যাপার হলো যে কে আবৃত্তিকার, কে আবৃত্তি শিল্পী, আর কে পাঠক, আর কে কবি, এটা নির্ণয় করে ওঠা বোধহয় খুব একটা সহজসাধ্য কাজ নয়। কারণ গতকাল আলোচনা সভায় প্রাচীন মুনি ঋষিদের কথা উঠেছিল, যখন তাদের চেতনায়, যাদের মনোজগতে, যাদের অভিজ্ঞতায় বিভিন্ন বোধ অনুভূতি জেগে উঠেছিল, যখন কিনা সেই বোধ এবং অনুভূতিগুলিকে লিপিবদ্ধ করার কোনো উপায় ছিল না, লিপিও ছিল না, লিপিবদ্ধ করার জন্য কোনো উপকরণও ছিল না, বা সেই ধরনের হয়তো মানসিক ধারণাও তাদের কাছে ছিল না। তাই যে বোধটি, যে অভিজ্ঞতাটি, যে অনুভবটি তিনি অর্জন করলেন, প্রথমে তার মনে অর্জন করলেন, যখন তিনি অর্জন করলেন তখন তিনি স্রষ্টা, তখন তিনি কবি। তারপর তার সেই অর্জিত অভিজ্ঞতা, তার সেই অর্জিত বোধ, তার সেই অর্জিত অনুভূতিটিকে আবার যখন তিনি বলছেন নিজের কাছে নিজে বা অন্যদের কাছে, তখন সেটা হলো আবৃত্তি বা পুনরাবৃত্তি।
অর্থাৎ একই ব্যক্তি কখনো কবি, কখনো আবৃত্তিকার। এখন শিল্প প্রশ্নটি যদি এসে পড়ে, এই শিল্প বিষয়টি কবির জীবনেও যেমন প্রযোজ্য, একজন আবৃত্তিকারের জীবনেও তেমনি প্রযোজ্য। কিন্তু মজার বিষয় হলো, শিল্পের আশীর্বাদ, শিল্পের সহযোগিতা বা শিল্পজাতীয় দক্ষতা সব কবিকেও যেমন ঋদ্ধ করে না, সব আবৃত্তি শিল্পীকেও তেমন ঋদ্ধ করে না। শিল্প সবসময়ই গুটিগত মানুষকে বেছে নেয় এবং সেই গুটিগত মানুষ সেই জন্যে বিস্তৃত জনসমাজের কাছে কবি বা আবৃত্তি শিল্পী হিসাবে পরিচিত হয়। বাকি আমরা যারা আবৃত্তি করি বা আমরা যারা কবিতা লিখি বলে মনে করি, তারা কিন্তু সেই পরিচয় পায় না। আমরা নিজেদের এই জাতীয় কর্মী মনে করে নিজেরা আত্মতৃপ্ত হই এবং আমাদের জীবনকাল অতিবাহিত করতে চাই। সে এক ধরনের আমাদের ব্যক্তিগত আনন্দ প্রাপ্তি। সেটা অপ্রয়োজনীয়তা বলছি না, কিন্তু সেই প্রাপ্তিটা আমাকে জনমানসে প্রতিষ্ঠিত করে না, না আবৃত্তি শিল্পীকে, না কবিকে। আর কে প্রতিষ্ঠিত হবে আর কে প্রতিষ্ঠিত হবে না, সেটা নির্ভর করে সময়ের ওপরে, ঘটনাবলীর উপরে, এবং সবচেয়ে বড় কথা হলো, যে জনসমাজের কাছে আমি এই দাবি রাখছি, সেই জনসমাজের মনের কাঠামোর উপরে। এই মনের কাঠামো, জনসমাজের এই মনের কাঠামো সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে থাকে। তাই আজকে যদি আমি বৈষ্ণব পদাবলীর ঢঙে, রবীন্দ্রনাথের ভাষায়, জীবনানন্দের ধোঁয়ায় কবিতা রচনা করি, তাহলে সেটি যেমন আমার নিজস্ব রচনা হবে না, তেমনি জনমানসের যে বর্তমান কাঠামো, সে তা গ্রহণ করবে না। আমি একজন মানুষ, ধরা যাক আমি একজন কবি, আমি কবিতা রচনা করি, আমি কবিতার সৃষ্টি করি। কবিতার লেখা আর কবিতার সৃষ্টি করা দুটো কিন্তু এক জিনিস নয়। আমার মনে একটি কবিতার সৃষ্টি হলো, একটি ভাবের উদ্ভব হলো, একটি চিন্তা সে শিল্পরূপ নিয়ে আমার মনের মধ্যে জেগে উঠতে চাইল। এবার তাকে আমি খাতায় লিখতে চাইলাম। যতটুকু লিখে উঠতে পারলাম আর আমার মনের মধ্যে যতটুকুর উদয় হয়েছিল, দুটো কিন্তু এক নয়। অর্থাৎ আমার মনে যা উদয় হয়েছিল, তাকে আমি সম্পূর্ণরূপে আমার ভাষার দ্বারা, আমার অক্ষরের দ্বারা, আমার বাক্যের দ্বারা আমি লিপিবদ্ধ করতে পারলাম না। অর্থাৎ আমি স্রষ্টা হিসাবে, শিল্পী হিসাবে সার্থক হতে পারলাম না। এরপরেও তো অনেকে আবার ওই প্রথমবারের লেখাগুলিকে দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার সম্পাদনা করার নাম করে পরবর্তীকালের কিছু কিছু ভাবনা চিন্তা, কিছু কিছু বোধ অনুভূতি তার উপর আরোপ করেন এবং সেইটিকে কবিতা বলে মুদ্রিত করেন এবং পাঠকের কাছে সেইটি পৌঁছায়। ফলে অনেক সময়ই পাঠক ওই কবিতার সম্পূর্ণ অংশগুলোর সঙ্গে নিজেকে রিলেট করতে পারে না। এমনকি যে আমি আমার কবিতাটা লিখলাম, যে মুহূর্তে আমি লিখলাম, সেই মুহূর্তে আমি মনে করলাম যে আমি যা লিখতে চেয়েছিলাম তা আমি লিখে ফেলেছি। এরকমটা মনে হওয়ার কারণ হচ্ছে
যে আমি যা লিখতে চেয়েছিলাম সেই চাওয়াটা, সেই মানসিক আবহটা সেই মুহূর্তে তখনও আমার মনের চারপাশে পবিত্র আত্মার মতো, ধূপের ধোঁয়ার মতো ঘোরাঘুরি করছে, যা আমার ওই লিখিত কবিতাটিকে পরিপূর্ণতা দান করছে সেই মুহূর্তের জন্য। পরবর্তীকালে আমার মন থেকে যখন সেই চিন্তার, সেই ভাবের, সেই অভিজ্ঞতার সদ্যজাততা দূরে চলে যাবে, মুছে যাবে, যখন সেই ভাবের আত্মা আমার মনের চারপাশে আর কুয়াশার মতোই হোক অথবা আলোর মতোই হোক আর ছড়িয়ে থাকবে না, তখন আমি নিজেই আমার লেখা ওই প্রথম কবিতাটিকে যখন পড়ছি দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, তখন আমি আর আমার সেই প্রথম চাওয়াকে আবিষ্কার করতে পারছি না, ছুঁতে পারছি না, খুঁজে পাচ্ছি না। এই যে আমি দ্বিতীয় আমি, তৃতীয় আমি, চতুর্থ আমি, পঞ্চম আমি, শততম আমি, এই সব আমিরা হলাম পাঠক। এই সব আমিদের, এই সব পাঠকদের পাঠ অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন রকমের। একই পাঠক একাধিকবার একটাই কবিতাকে পাঠ করে একাধিকবার একাধিক রকমের অভিজ্ঞতা পেয়ে থাকেন বা থাকতে পারেন। তাই কবিতাটির কোনো নির্দিষ্ট সম্পূর্ণ অবয়ব নেই। যে কবিতাটির কোনো সম্পূর্ণ নির্দিষ্ট অবয়ব কবির কাছে, শিল্পীর কাছে এবং পাঠকের কাছে নেই, সেই কবিতাটিকে জনমানসে সম্পূর্ণরূপে প্রতিষ্ঠা কিভাবে করবেন আবৃত্তিকাররা বা আবৃত্তি শিল্পীরা? কিন্তু তারা করেন। তারা জনমানসে একটি কবিতাকে জনমানসে প্রতিষ্ঠিত করেন, পৌঁছে দেন, পরিচিত করে তোলেন। কিন্তু সেই যে জিনিসটাকে তারা জনমানসে প্রতিষ্ঠা দেন, পরিচিত করে তোলেন, সেটা কিন্তু ওই কবির লিখতে চাওয়া মূল কবিতাটি নয়, যে মূল কবিতাটিকে কবি নিজেই হয়তো পরবর্তীকালে আর ধরতে পারছেন না। তাই কবিকে বা কবিতাকে জনমানসে প্রতিষ্ঠিত করতে চাওয়ার এই যে দাবি আবৃত্তিকাররা করছেন, এটা কতটা যুক্তিসঙ্গত আপনারা ভেবে দেখবেন। আপনারা নিশ্চয়ই কিছু প্রতিষ্ঠা করেন, সেটা অন্য একটি শিল্প, সেটা হচ্ছে আপনাদের আবৃত্তি শিল্প, পরিবেশনের যে আপনাদের অপূর্ব দক্ষতা, অপরিসীম যে দক্ষতা, সেটা যদিও এই অপরিসীম অপূর্ব দক্ষতা সব আবৃত্তিকারের মধ্যে নেই, দু চারজন আবৃত্তিকারের মধ্যে থাকেন, এবং যারা আবৃত্তিকার বা আবৃত্তি শিল্পী হিসাবে, পরিবেশনের উপযুক্ত ব্যক্তি হিসাবে একটা দীর্ঘ সময় ধরে পরিচিত হয়ে থাকেন। আর কবিতাটি প্রত্যেকের কাছে, কবির কাছে, পাঠকের কাছে এবং আবৃত্তি শিল্পীর কাছে অধরাই থেকে যায়। এইবার আসি আবৃত্তি শিল্পী বা আবৃত্তিকার বা ধরে নেওয়া যাক কবি, যারা কবিতা সভায় গিয়ে কবিতা পাঠ করেন, তাদের তিনজনকেই একসঙ্গে ধরছি। তারা যে কবিতাটিকে জনমানসকে উপলক্ষ করে নিক্ষেপ করলেন বা বিছিয়ে দিলেন, সেই জনমানস তখন সেই মুহূর্তে যখন কবিতাটি পঠিত হচ্ছে বা পরিবেশিত হচ্ছে, সেই মুহূর্তে সেই জনমানসের যে মনের উপরে, তার শ্রুতির উপরে, তার চিন্তার উপরে
এই বৃহৎ জগতের, এই বৃহৎ পরিপার্শ্বের যে বিস্তৃত প্রভাব সেই মুহূর্তে কাজ করছে, সেই সব প্রভাবের স্বয়ংক্রিয়তাকে এড়িয়ে, স্বয়ংক্রিয়তাকে সরিয়ে কবির আবৃত্তি শিল্পের পরিবেশনকারীর কবিতাটি কতটা ঢুকতে পারলো এবং কিভাবে ঢুকলো, সেটা ওই প্রত্যেক জনায় জনায় শ্রোতৃমণ্ডলীর কাছে তাদের নিজস্ব অভিজ্ঞতা, যা আমরা কখনোই জানতে পারবো না। তথাপি দেখা যায় যে কোনো কোনো আবৃত্তিকার, কোনো কোনো আবৃত্তি শিল্পী বিখ্যাত হয়ে ওঠেন। এমন অনেক বিখ্যাত আবৃত্তি শিল্পী আছে, আমি কারোর নাম করতে চাই না, খ্যাত অখ্যাত অনেকে আছেন। ছোট জায়গার মধ্যে কয়েকজন খ্যাত আছেন, বড় জায়গার মধ্যে কয়েকজন বিখ্যাত আছেন, বড় সময়ের মধ্যে কয়েকজন বিখ্যাত আছেন। এই কথাগুলি কবিদের ক্ষেত্রেও খাটে, পাঠকদের ক্ষেত্রেও খাটে, আলোচকদের ক্ষেত্রেও খাটে। তারা বিখ্যাত হয়ে ওঠেন কিভাবে? না, তারা যে পরিবেশনাটা করলেন, তাদের যে স্বরক্ষেপণ, তাদের যে ওস্তাদি, তাদের যে প্রেম, কবিতার প্রতি তাদের যে প্রেম এবং তাদের যে আকুতি, পৌঁছে দিতে চাওয়ার তাদের যে আকুতি, এই সবগুলো শিল্প সুশমিত হয়ে কতটা পরিপাট্য হলো, এবং সেই পরিপাট্য পরিবেশনা যখন বিভিন্ন সময়ে বিভিন্ন মঞ্চে পরিবেশিত হতে থাকে বিভিন্ন শ্রোতৃমণ্ডলীর কাছে, তখন বিভিন্ন শ্রোতৃমণ্ডলী তাকে যে যে শতাংশ পরিমাণে গ্রহণ করে, সেই সেই শতাংশ পরিমাণের গৃহীত অবকাশটির মাত্রা যত বাড়তে থাকে, এই আবৃত্তিকাররা বা কবিরা বা পাঠকরা বা আলোচকরা সেই সেই পরিমাণে স্বীকৃতি অর্জন করেন। কিন্তু জানবেন, যা আপনি চেয়েছিলেন, আবৃত্তিকার আপনি, কবি আপনি, পাঠক আপনি, আলোচক আপনি, যা আপনি চেয়েছিলেন তা কিন্তু পারেননি। তা কিন্তু ধরা আছে নিসর্গের কাছে, এবং নিসর্গ তাকে সময়ে সময়ে পরিবর্তন করে নেন। তাই আমাদের উভয়েরই, আবৃত্তি যারা পরিবেশন করেন এবং যারা কবিতা লেখেন, উভয় দলেরই এই আকাঙ্ক্ষা জোরালো হোক যে আমি যেন নতুন কিছু করতে পারি, যা এতকাল হয়ে এসেছে, যেভাবে এতকাল কবিতা পড়া হয়ে এসেছে, যেভাবে এতকাল কবিতা লেখা হয়ে এসেছে, তার থেকে খানিকটা হলেও সরে এসে আমি যেন নতুন কোনো রকমভাবে লিখতে পারি, আমি যেন নতুন কোনো রকমভাবে পরিবেশন করতে পারি। আর একটি কথা বলবো বলে আমি আজকের এই বাজে কথা শেষ করব। সেটা হচ্ছে যে কবিতা সবসময় সুললিত হবে, এই যে আমাদের ধারণা, এটা কিন্তু একদম চরম রকমের একটা ভ্রান্তি। এর উপরে প্রচুর পরীক্ষা নিরীক্ষা, গবেষণা এসব হয়েছে, আন্দোলন, কাব্য আন্দোলন হয়েছে। আমরা যারা এই সমস্ত খবর রাখি না বা এসবে আস্থাশীল নই, তারা ওই আপন মনের মাধুরী মিশায় কথাটি বারবার বলে থাকি। না, কবিতা রচনার জন্য সবসময় মাধুরী অনিবার্য নয়। জীবনে সবসময় মনোরম সৌন্দর্য থাকে এমনটা নয়। জীবন মনোরম সৌন্দর্যে খুব অল্প অংশই সমৃদ্ধ, বেশি অংশটাই ক্ষতে, বিক্ষততায়, যন্ত্রণায় এবং বিভৎসতায়, না চাওয়ায় পরিপূর্ণ থাকে। তাই সেগুলোকে বাদ দিয়ে আমি কবিতা লিখতে পারি না।
সেগুলোকে আমাকে কবিতার মধ্যে ধরতে হবে। কবি সেই কবিতার মধ্যে সেগুলোকে ধরতে চান, ধরার চেষ্টা করেন। এখন সেই কবির যে ধরতে চাওয়ার যে চেষ্টা, সেটা অন্য আর একজনের পক্ষে উপলব্ধি করাটা অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়ে। সেই জন্য তখন তাকে দুর্বোধ্য কবিতা বা অর্থহীন কবিতা বা অকবিতা বলে আমরা চিহ্নিত করি। আমার মতে অকবিতা হলো সেই কবিতাগুলি, যে কবিতাগুলি অতীতকালে লিখিত কবিতার কপি পেস্ট, তার দ্বারা হুবহু প্রভাবিত, অথবা আমার জীবনের যে অভিজ্ঞতা, সেটা আমি যেভাবে অভিজ্ঞতাটি অর্জন করছি, হুবহু সেই অভিজ্ঞতাটিকে আমি শিল্প দান না করে হুবহু আমার ভাষার দ্বারা নামিয়ে ফেললাম। এটাকে আমরা যে কবিতা বলি, সেইটাকে আমি অপটু কবি বা অপটু কবিতা বলে থাকি বলে আমি মনে করি। এখন একজন পরীক্ষা নিরীক্ষায় ব্যাপৃত একজন কবি কবিতায় ইদানিংকালে, মানে বহুদিন আগে থেকেই কবিতায় জ্যোতিচিহ্ন ব্যবহার কমে গেছে। কোনো কোনো কবিতায় অনিবার্যভাবে কোথাও একটি দুটি জ্যোতিচিহ্ন ব্যবহার করা হয়। বাদবাকি ক্ষেত্রে কবিতার পংক্তিগুলির মধ্যে, চরণগুলির মধ্যেই আত্মগোপন করে থাকে তার জ্যোতিচিহ্নগুলি। আলাদা করে জ্যোতিচিহ্নগুলো মুদ্রিত হয় না। এখন সেই যে আত্মগোপন করে থাকা জ্যোতিচিহ্ন, সেটি যে কবি লিখেছেন তিনি পরবর্তীকালে খুঁজে পাবেন কিনা, এবং যিনি আবৃত্তি পরিবেশন করতে এসছেন তিনি খুঁজে পাবেন কিনা, বিরাট একটি সংশয়ের প্রশ্ন। তখন তিনি তার নিজের মনোমতো করে বিভিন্ন জায়গায় শ্বাস নিতে থাকেন, শ্বাস ছাড়তে থাকেন। সেটা তার একটা নিজস্ব শিল্প হয়ে ওঠে। সেটা ওই কবিতাটির নিজস্ব যে অবয়ব, তার সঙ্গে সঙ্গতিপূর্ণ না হওয়াই স্বাভাবিক। এরকম আরো বহু রকমের প্রশ্ন কবিতা, কবি, পাঠক এবং আবৃত্তিকারকে নিয়ে আবর্তিত হতে থাকে, হতে থাকবে, যার কোনো শেষ উত্তর আমরা কোনোদিন পাব না। নমস্কার।